সভা সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সভা সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর সালাউদ্দিন কাউসার বিপ্লব। আপনাকে যেই বিষয়ে সরাসরি যেতে চাই যে আমরা ঢাকা শহরে বা রাজধানী নগর এলাকায় যেই নাগরিকদের বসবাস, শিশু কিশোরদের বসবাস নানাভাবে, গ্রাম অঞ্চলেও কিন্তু এই যে আমরা মনের কষ্টের কথা বলি, মনের নানা রকম সমস্যার কথা বলি, সেখানেও কিন্তু সেই কষ্ট, সেই দুঃখ, সেই সংকটগুলো আছে। তো সেগুলো হয়তো তারা বুঝতেও পারে না, জানতেও পারে না যে আসলে এটা একটা সমস্যা। সুবিধাটা কি যে আমি যদি সমস্যা না জানি, সমস্যা ফিল না করি, তাহলে কিন্তু আসলে সমস্যা না। এটা একটা সুবিধা। আবার অসুবিধা হলো যে এটার জন্য দেখা যায় যে একজন মানুষের যে পরিমাণের পটেনশিয়ালিটি বা ক্যাপাসিটি থাকে, সেটা অনেক সময় এক্সপ্লোর হয় না, বা অর্থনৈতিকভাবেও অনেক সময় মানুষ পিছনে চলে যায়। এটা একটা অসুবিধা। আদারওয়াইজ যদি ভালো থাকা যায়, সমস্যা নিয়েও ভালো থাকা যায়, তাহলে তো খারাপ কিছু নাই। অনেক সময় আমি একটা বড় কিছুকে বা একটা মানে অন্যজন যেটাকে সমস্যা মনে করছে, আমি সেটাকে খুব উইলিংলি বা খুব সাবলীলভাবে নিলাম, তাতে কোনো প্রবলেম নাই। তো ওই যে আসল কথা যে আপনার তার পটেনশিয়ালিটি কমে যায়, তার ক্যাপাসিটি কমে যায়, এইটা একটা বড় সমস্যা। এমনিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা কথা আছে যে মানে মানসিক স্বাস্থ্যের মধ্যে যেমন ডিপ্রেশন একটা বড় ডিজিজ, যে বাই দ্য ইয়ার 2020 সনের মধ্যে ডিপ্রেশন উইল বি দ্য সেকেন্ড লিডিং কজ অফ ডিজিজ বার্ডেন। মানে পৃথিবীতে যত রোগ, তার মধ্যে রোগের কারণে যে মানুষের যে ডিজিজের যে রোগের কারণে যে বার্ডেনটা তৈরি হয় পরিবারে, সমাজে, সোসাইটিতে, ডিপ্রেশন সেটা একেবারে সেকেন্ড লিডিং কজ, 2 নম্বর কজ। এমনকি বাই দ্য ইয়ার 2030 সেটাকে বলা হয় যে লিডিং মানে 1 নম্বরও হয়ে যেতে পারে। তার মানে কি, যে বিষয়টা হলো যে এটা একটা বার্ডেন তৈরি করে। সেই বার্ডেনের মধ্যে অর্থনৈতিক বার্ডেন আছে, আপনার বিভিন্ন রকমের রিলেশনশিপের বার্ডেন আছে, কমিউনিকেশনের বার্ডেন আছে, ডেভেলপমেন্টের বার্ডেন আছে। এই সব বিষয়গুলোই আসলে গ্রামে বলেন, শহরে বলেন, হ্যাঁ, এখানে আমরা পিছিয়ে যাই। আদারওয়াইজ কিন্তু এটা ভালো জিনিস যে আমি ঠিক আছে, আমি দেখলাম না, আমি বুঝলাম না। না, কিন্তু এই যে আমি শহরে যেমন পরিবারের মধ্যে বা সমাজের মধ্যে এটা বোঝা যাচ্ছে যে ওই যে আপনি যেটা বলেন যে কেউ হয়তো বিষণ্ণতায় ভুগছে বা ডিপ্রেশনে ভুগছে বা মনস্তাত্ত্বিক সংকটে আছে, এটা গ্রামেও কিন্তু বুঝতে পারে। কিন্তু এখানে চিকিৎসা আছে, এখানে তো চিকিৎসকের কাছে যাচ্ছেন, একটা পর্যায়ে নিয়ন্ত্রিত একটা বিষয় থাকে। তো গ্রামে কিন্তু আবার অন্যরকম চিকিৎসা ব্যবস্থাও আছে, অন্য চিকিৎসা করতে যে সেটা আরো ভয়ঙ্কর রূপ নেয়। এই প্রসঙ্গটা ভালো আপনি উঠানোর জন্য খুব ভালো হলো। বিষয়টা কি, যে আমাদের দেশে এখনো পর্যন্ত মানসিক যে রোগ বা মানসিক যে স্বাস্থ্যের অসুস্থতা, এই বিষয়টা এখনো ওইভাবে সচেতনতা বা সবাই একসেপ্ট করে না। মনের স্বাস্থ্য, আমি বাংলাদেশের একটা মানে রিনাউন রেডিওতে গান শুনছিলাম, মানে একটা সচেতনতামূলক গান। সে গানের একটা কথা ছিল, স্বাস্থ্য বলতে একেবারে সমস্ত কিছু মিলে শরীরটাকে বোঝায় দেওয়া হলো। আমরা মনটাকে টোটালি ইগনোর করে যাই। মনটাকে টোটালি ইগনোর করার কারণেও কিন্তু যে আপনার যেটা বললেন যে মানে ওই সমস্যাগুলো থাকে, ওইটার প্রবলেমটা আমরা ঠিক আইডেন্টিফাই করতে পারি না, এবং প্রপারলি আইডেন্টিফাই করা না হওয়ার কারণেই কিন্তু সেগুলা সঠিকভাবে ঠিক হয় না। আরেকটা বিষয়, যদিও এটা মানে শুধুমাত্র গ্রামের বা শহরের আলাদা করে না, এমনিতে একটা কথা আছে, এটাও কিন্তু পুরো পৃথিবীর কথা। আমাদের এই দেশে না, শুধু এই যে এই এলাকা, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এশিয়া বা এই সাবকন্টিনেন্টাল এই জায়গাটা, আপনার মনের সমস্যাগুলোকে আমরা মন দিয়ে প্রকাশ করি না। মনের সমস্যাগুলোকে আমরা বেশি শরীর দিয়ে প্রকাশ করি। সাপোজ একজনের মন খারাপ, মন খারাপের কারণে কিন্তু বুক ধরপড় করছে, মন খারাপ, টেনশন, অ্যাংজাইটি, বুক ধরপড় করছে। কখনোই সে মন খারাপের কারণটাকে আইডেন্টিফাই করে, মন খারাপটাকে কখনোই আমরা আইডেন্টিফাই করি না বা ওইভাবে হাইলাইট করি না। আমরা বুক ধরপড় করাটাকে মনে করি যে এটাই ডিজিজ। আলটিমেটলি কি হয়, যে কারণে মানে এই বুক ধরপড় করাটা, সেটা কিন্তু পিছনে পড়ে, বরং বুক ধরপড় করাটা কি সামনে চলে, তাহলে কি হয়, অন্য একটা জায়গায় চলে যায়, অন্য একটা চিকিৎসাটাও সম্পূর্ণ অন্য একটা জায়গায় চলে যায়। তো আর আপনি যেটা বলছিলেন যে ওইখানে এক ধরনের চিকিৎসার কারণে আরো ডেঞ্জারাস একটা অবস্থা তৈরি হয়, হ্যাঁ, এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে এক ধরনের কেন ওই জায়গায় যায়, কারণ মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে প্রথমত এটা যে রোগ, এটা মাথায় আসে না, কারণ অন্য কিছু মনে হয় যে ঐশ্বরিক কোন একটা পাওয়ার বা অথবা মানে জিনে ধরা, বাতাসে ধরা বা এরকম কিছু। তার মানে এটা অসুস্থতার যে বিষয়টা, এটা কিন্তু এখনো পর্যন্ত অতটা রিকগনাইজ না। কেন?
ওইটা ওই একই কথা যে আপনার যেখানে সার্ভিস কম, যেখানে সায়েন্টিফিক ইনফরমেশন কম, যেখানে তথ্য কম, সেখানে কিন্তু মানুষজন অনেক রকমের চিন্তা করবে, এটাই স্বাভাবিক। আপনি যে কোনো একটা বিষয় সম্বন্ধে যদি না জানেন বা কিছু একটা ঘটছে কিন্তু সঠিক তথ্যটা আপনার কাছে জানা নাই, তাহলে কিন্তু আপনি 3টা 4টা 5টা অপশনের কথা ভাববেন, এবং যেই অপশনগুলো কখনো কখনো একেবারে সত্যের কাছাকাছি নাও হইতে পারে এরকম একটা জায়গা। গ্রামে গঞ্জে সেটা হইতে পারে যে একটা অপচিকিৎসা যেটাকে আমরা বলি, সেটা হতে পারে, কিন্তু এটা কিন্তু শুধু ওই কারণে যে তা না। আবার এই যে বললাম যে মানসিক কারণে, বুক ধরপড় করার কারণে আমরা কিন্তু মনে করি শরীরের সমস্যা। এইখানেও কিন্তু অপচিকিৎসা না হোক, এক ধরনের ডাইভার্টেড মানে এদিক সেদিকের চিকিৎসা হয়, সেটাও কিন্তু একটা বড় সমস্যা। আপনি যত তাড়াতাড়ি বা যত বেশি রিকগনিশন পাবে, মানুষের কোয়ালিটি, ক্যাপাসিটি, মানুষের মানে পারফরমেন্সের পাওয়ার, সেগুলো কিন্তু বাড়বে, এবং উৎপাদন ক্ষমতা বাড়বে। সবকিছু উৎপাদন ক্ষমতা আপনার আপনার ধরেন যে আপনি একজন মানুষ যদি অসুস্থ থাকে, তার বাচ্চাকে নারিশ করার জন্য বা বাচ্চাকে সুন্দর করে বড় করাও তো তার জন্য প্রবলেম হয়ে যায়। আমি সারাদিন অসুস্থ, আমার কিছুই ভালো লাগে না, আমার খাইতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না, কনসেন্ট্রেশন দিতে পারি না, ঘুমাইতে পারি না। আপনার একটা পরিবারের সমস্ত জায়গায় কিন্তু তার এই সমস্যাটা হবে, উৎপাদন থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রবলেম হবে। তো এই কারণে যে সঠিক চিকিৎসা যখন না হয়, এরকম অপচিকিৎসা বলেন বা ভিন্ন যেই চিকিৎসাই বলেন, সেটার কারণে প্রপারলি ট্রিটমেন্ট না হওয়ার কারণে সে তার সঠিক প্রয়োগটা নিজে নিজে করতে পারে না। এটা হয়তো বা গ্রামে হয়, শহরেও হয়, গ্রামে একটু বেশিই হতে পারে। গ্রামের সব বয়সীদের মধ্যে কিন্তু আছে, একদম শিশুদের থেকে আরম্ভ করে একদম প্রবীণ যারা আছেন গ্রামের, তাদের মধ্যেও কিন্তু এই সমস্যাগুলো। আপনি মানে কথাটা তুলে ভালো করেছেন। অ্যাবসলিউটলি আমার মতো গ্রামের মানুষ কিন্তু খুব কম আছে। আমি কিন্তু অ্যাবসলিউটলি গ্রামের মানুষ, এবং আমার স্কুল পুরাটা কিন্তু গ্রামে। আমি যখন বাড়িতে, আমি কিন্তু প্রায়ই বাড়িতে যাই, মধ্যে মধ্যেই বাড়িতে যাই, আগে বেশি যাওয়া তো এখন একটু কম যাই। তো আমি কিন্তু দেখি আমার আগের এক্সপিরিয়েন্স বর্তমানের এক্সপিরিয়েন্স দুটো মিলে দেখি, হ্যাঁ, আগের থেকে সচেতনতা অনেক বাড়ছে। আমি প্রায়ই বিশেষ করে ঈদের পরের দিন আমাদের বাড়িতে অনেক মানুষ, অনেক রোগী আমি দেখি, এবং তারা আসে, খবর নেয়, বা বন্ধের সময় আমি যাই, অনেক রোগী আমি দেখি। যেটা আগে আমি সাইকিয়াট্রিস্ট হিসেবে যখন বের হয়ে আসি, প্রথম দিকে আমি নিজে যেগুলোকে রিকগনাইজ করতে পারতাম অসুস্থতা, আমি বললেও আমার কথা বিশ্বাস করতো না, অনেকে বিশ্বাস করতেন না, কারণ ভাবতেন না যেটা মানসিক রোগ এরকম হতে পারে বা এই ধরনের একটা সিমটম নিয়ে আসতে পারে। যেমন আমি একটা ঘটনা বলি, আমাদের পাশের গ্রাম থেকে একটা ছেলে ঢাকায় চিকিৎসা করতে আসার পরে শুনতে পারলো যে মানসিক সমস্যা। তো যে কোনো ভাবে আমার ঈদের পরের দিন আমাদের বাড়িতে আসছে। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি আসলে মানসিক সমস্যাটা কি, কেন এটা মানসিক সমস্যা, অনেক রকম করে। তো আলটিমেটলি এটা কাজে লাগে নাই, এবং তারা মানে অন্য কোথাও চিকিৎসার জন্য ব্যবস্থা করছে। কারণ ওনাদের ধারণা যে মানসিক রোগ বলতে ওই 3-4টা রোগ, একেবারে পাগলের মতো হয়ে যাবে, পাগলামি করবে, যে শব্দগুলো আমাদের প্রচলিত, আমি সেই শব্দটা ইউজ করলাম, সেগুলো বেঁধে রাখার মতো অবস্থা। এরকম একটা। কিন্তু মানসিক রোগের যে ভ্যারাইটি কত, মানে কত রকমের সমস্যা হতে পারে, এটা মানে মানুষজন এখনো পর্যন্ত ওইভাবে অ্যাকসেপ্ট করে না। তবে আগের থেকে অনেক সচেতনতা বেড়েছে। আর আগে যেটা একেবারেই মানুষ মানতো না, এখন সেটা মানুষ মানে, এবং শুনলে, আর টেলিভিশন বলেন, মিডিয়া বলেন, এখন কিন্তু মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। ইনফরমেশন গুলো অনেক বেশি আগের থেকে। আপনি যেটা বলছিলেন যে তথ্যের অভাব, তথ্য এখন যাচ্ছে, কিন্তু মানে কারণগুলো কি, শহরের কারণ আর গ্রামের কারণের মধ্যে তো ভিন্নতা আছে। না, ধরেন মানসিক রোগের এই যে একটা কথা বলছিলেন একটু আগে, যে অ্যাংজাইটি, আগের বার অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে কি, যে কোনো মানুষের অ্যাংজাইটির প্রথম বা এই কি বলবো যে মানে প্রথম সোর্স হলো গিয়ে আনসার্টেনটি বা অনিশ্চয়তা। তো আপনি দেখেন, ধরেন আপনি যদি পরীক্ষায় ফেল করেন, আপনি কিন্তু কোনো টেনশন করবেন না, আপনি জানেন যে আপনি নিশ্চিত ফেল। আপনি যদি পাস করেন, যে নিশ্চিত পাস, তাহলে কিন্তু আপনি টেনশন করবেন না। কিন্তু যখনই আমি পাস করব না ফেল করব, তখনই কিন্তু অ্যাংজাইটি, দ্বিধা। হ্যাঁ, এটা হলো গিয়ে একটা বেসিক জিনিস, যে কোনো মানুষের অ্যাংজাইটি, এটা হলো গিয়ে থ্রেড যখন ফিল করে যে আমি কি করব না করব, এটা হলো একটা অ্যাংজাইটির সহজ কারণ। আর গ্রামে মানুষের নিশ্চয়তা, হ্যাঁ, আগের থেকে বেড়েছে, আগের থেকে অনেকবার বেশি। নিশ্চয়তা কম, অনিশ্চয়তা বেশি, তবে স্ট্যাবিলিটি কিন্তু অনেক, মানে তারা কিন্তু খুব সহজে একসেপ্ট করে নিতে পারে। কোপিং পাওয়ার বলতে যে জিনিসটা গ্রামে শহরের থেকে অনেক কম, সরি গ্রামে একটু বেশি, গ্রহণ ক্ষমতা বেশি। কারণ শহরে মানুষ আরো চায়, আরো চায়, এটা স্বাভাবিক, এটাই কিন্তু নাগরিক জীবনের চাওয়া। মানুষ শহরে আসে কেন? যেমন ধরেন আমরা কেন শহরে আসলাম, আমার দাদার বাড়ি, বাবার বাড়িতে কিন্তু আমার খাবারের ব্যবস্থা হইতো বা আমার শিক্ষার ব্যবস্থা হতো, আমি কেন শহরে আসলাম? মানে মানুষ আরো চায়, মানুষ আরো কি যে চায় সেটা অনেক সময় বলা কঠিন, কিন্তু চায়। এই যে চাওয়ার যে আনসার্টেনটি, এক ধরনের প্রেশার, সেটা কিন্তু অ্যাংজাইটি তৈরি করে। গ্রামের তুলনামূলকভাবে এটা অনেক কম।
তবে এটা সবসময় বলা যাবে না যে অসুস্থতা বা এই প্রবলেমের কারণ সবসময় যে একেবারে আনসার্টেনটির কারণে তা না। কিছু কিছু বিষয় আছে আমরা জানি না। যেমন ডিপ্রেশনের ক্ষেত্রে মানুষজন প্রায়ই কারণ খোঁজার চেষ্টা করে। অনেক ক্ষেত্রে কারণ থাকে। ডিপ্রেশনের ক্ষেত্রে কারণটাকে বলা হয় যে লস্ট ইভেন্ট। আপনি কোনো একটা জিনিস হারাইলেন, সেটা আপনাকে লিড করবে, যদি প্রবলেম হইতে থাকে তাহলে সেটা লিড করবে ডিপ্রেশনে। কিন্তু আপনি কি করবেন না করবেন আপনি জান না, সেটা অ্যাংজাইটির দিকে যাবে। একটা হলো যে লস্ট, আপনার সম্পদ নষ্ট হয়ে গেল, টাকা পয়সা নষ্ট হয়ে গেল, আত্মীয় স্বজন মারা গেল বা শেষ হয়ে গেল, সেটা হলো গিয়ে ডিপ্রেশনের দিকে যাবে। কিন্তু কি হবে না হবে জানি না, এটা হলো গিয়ে আপনার অ্যাংজাইটির দিকে যাবে। এটা হলো গিয়ে মানে ইন জেনারেলি বলা হয়। কিন্তু আরো তার থেকেও অনেক বেশি একটা বড় অ্যামাউন্ট আছে যে আমরা আসলে কারণ জানি না, মানে নট নোন। কারণ মানে এটাকে ইডিওপ্যাথিক বলে ইংরেজিতে বা টার্মের দিক থেকে, সেগুলো কারণ জানা নাই। দেখলো যে একজন মানুষের সমস্ত কিছু আছে, টাকা পয়সা সম্পদ, মানে বাসা, মানুষজন, মানে অভাব নাই এবং সে ভালোই আছে, ওনারও কিন্তু ডিপ্রেশন হয়। তখন মানুষজন বিভিন্ন রকমের লজিক খোঁজার চেষ্টা করে যে কোনটা কোনটা আসলে কোনো লজিক না, এটা বায়োলজিক্যাল কারণে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন সিজোফ্রেনিয়া বলেন বা যেগুলো যে বড় রোগ যেগুলো, এগুলো কিন্তু বেশিরভাগই আপনার কি কারণে হয় আমরা কিন্তু জানি না। মানে আমরা আমাদের কাছে পেশেন্ট আসলে অনেক সময় জানতে চায়, এবং মানুষজন যেহেতু অনেক কথা বলে, এটা সেটা বলে, তা আমরা মানে অনেক সময় বলি, স্ট্রেট বলি যে আসলে এটার কারণ আমাদের জানা নাই। তো অনেকে চিকিৎসা বিজ্ঞানী জানে না, সেটাই আমরা জানি না, মানে তো বই চিকিৎসা পড়ে বিজ্ঞানী জানে না। তো অনেকে কনভিন্সড হয়, অনেকে বিশ্বাস করে না, আবার অনেকের কাছ থেকে অনেক রকমের কথা শুনে তাতে কনফিউজ থাকে। হ্যাঁ, গ্রামে শহরে এই জায়গাটা খুব বেশি পার্থক্য হবে না, যে এই জায়গাটায় মানে যেগুলো জেনেটিক কারণে, যেগুলো বায়োলজিক্যাল কারণে হয়, যেগুলো মানে ধরেন যে আমরা কারণ জানি না সেগুলো কারণে হয়, এগুলো খুব বেশি কারণ মানে খুব বেশি ঘটবে না। কিন্তু হ্যাঁ, তারপরে শহরের মানুষজন অন্তত চিকিৎসার কাছাকাছি আসে, যেহেতু বড় বড় ইনস্টিটিউট গুলো আছে, বড় বড় মেডিকেল কলেজ গুলো আছে, ডাক্তাররা আছে, সাপোর্টের ব্যবস্থা আছে। গ্রামের মানুষের আরেকটা বিষয়, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে মানসিক রোগের চিকিৎসা সত্যিকার অর্থে অন্য চিকিৎসা থেকে একটু ব্যয়বহুল। কারণ কিছু কিছু রোগ আছে আপনাকে হয়তো অনেক দিন যাবত চিকিৎসা করতে হবে, তাহলে ওষুধের খরচ, ডাক্তারের কাছে যাওয়া আসার খরচ, আপনার একজন যখন ডাক্তারের কাছে যাইতে হয় তখন কিন্তু তার সাথে দুইজন তিনজন যায়, কাজ বন্ধ করে, অনেকগুলো কারণে কিন্তু তাদের খরচ অনেক বেশি বেড়ে যায়। তো মেনটেন করার একটা বিষয় থাকে অন্য রোগের থেকে, এই জন্য অনেকে বিরক্ত হয়ে যায়, চিকিৎসা কন্টিনিউ করতে পারে না বা কন্টিনিউ করতে চায় না। একই সাথে ওই যে যেগুলো অপচিকিৎসা বলেন বা কবিরাজি বলেন বা বিভিন্ন জায়গায় যে নিয়ে যাওয়া, জিনে ধরা ভূতে ধরার যে চিকিৎসার পদ্ধতিগুলো, এগুলো কিন্তু এখনো পর্যন্ত আছে, মানুষ বিশ্বাসও করে এরকম। তো এইগুলো একটা বড় কারণ যে একজন মানুষের ক্যাপাসিটি, পটেনশিয়ালিটিটাকে মানুষের কাছে নিয়ে আসা বা তার যোগ্যতাটাকে বের করে নিয়ে আসা, ট্রিটমেন্টটাকে ওই প্রপারলি করার জন্য যে নিয়ে আসা, সেটা কিন্তু হয় না অনেক সময়। সমাজের ভূমিকার কথা, পরিবার, সমাজ, সেই ভূমিকার কথা যে এই বিষয় মনের অসুখের ক্ষেত্রে, এটা তো একটা মানে এখনো পর্যন্ত মানে সবচেয়ে বড় সমস্যার একটা। তবে হ্যাঁ, ওই একই কথা, এই সমস্যা কমে যাবে যদি আপনার সাপোর্টটা ঠিক মতো দেওয়া যায়। কিন্তু দেখেন, আমাদের দেশে এখনো পর্যন্ত মানসিক রোগের চিকিৎসা করার ডাক্তার আমরা 220 জনের মতো, মাত্র 220 জনের মতো। আর এখন কিন্তু ট্রেনিং সাইকোলজিস্ট, বিভিন্ন রকমের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, ধীরে ধীরে বাড়বে। কিন্তু তারপরেও সেটা কিন্তু একেবারে সীমিত জায়গা, কর্পোরেট জায়গাটায় নাই, বা একেবারে শহরের যে জায়গাগুলো সেখানে, গ্রামেগঞ্জে এখনো পর্যন্ত নাই। হ্যাঁ, যদি সঠিক চিকিৎসা, সঠিক মানে তথ্য প্রযুক্তি পৌঁছায় তাহলে হয়তো কমে আসবে। কিন্তু তারপরেও যে কথা বলছিলেন, পরিবারের কথা, সমাজের কথা, মানুষ অনেক সময় লুকায় রাখতে চায়, অনেক সময় না, ম্যাক্সিমাম সময় এটা লুকায় রাখতে চায়। একজন অসুস্থ, এটা কাউকে বলবে না, বা মানে মানসিকভাবে অসুস্থ, এটা তো বলার মতোই না। আমরা অনেক সময় আত্মীয় স্বজনের কাছ থেকে শুনি বা অনেকের কাছ থেকে শুনি, বলে যে তুমি চিকিৎসা করছো এটা বলার দরকার নাই, তুমি একটা ওই ওনার কাছ থেকে একটা সার্টিফিকেট এনে দাও বা আরেকজনের কাছ থেকে একটা সার্টিফিকেট এনে দাও। তা আমরা মানে আমরাই একেবারে সরাসরি এই জিনিসটা কাছের মানুষদের কাছ থেকে ফিল করি। তো অ্যাংজাইটির ওষুধ বলেন, ডিপ্রেশনের ওষুধ বলেন, মানে মানসিক রোগের ওষুধ বলেন, এইগুলা পরিবার তখন লুকাইতে চায় এই জন্য যে তারা এক ধরনের লজ্জা বোধ করে, এক ধরনের ডিফেন্স কাজ করে। যে বিয়ে দেওয়ার সময় মনে করে যে ভাইটার যদি মানসিক রোগ থাকে, মেয়েটার বিয়ে হওয়ার কি সম্ভাবনা থাকে কিনা, আবার কি মনে করে, এইগুলো কারণ কিন্তু এখনো রয়ে গেছে। কিন্তু বিষয়টা খুবই সহজ, যদি আমরা অন্য 10টা রোগকে রোগ মনে করতে পারি, এখানেও আমরা রোগ মনে করলে কিন্তু এটা কিছুই হয় না, একটা রোগ তো হইতেই পারে। এবং সেই রোগটাকে যদি সঠিক চিকিৎসা সঠিক সময়ে করা হয় তাহলে সে ভালো থাকবে। আগের তুলনায় চিকিৎসা পদ্ধতি অনেক অনেক ডেভেলপড এখন, আগের তুলনায় চিকিৎসাও এখন অ্যাভেলেবেল। এখন কিন্তু প্রায় সরকারি জায়গায় আমরা
হয়তোবা পোস্ট ওরকম ক্রিয়েট হয় নাই বা ওইরকম জায়গায় সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগের চিকিৎসা না, কিন্তু প্রাইভেট লেভেলে কিন্তু এখন প্রত্যেক জেলা শহরে একজন অন্তত একদিন হলেও একজন প্রাইভেট প্র্যাকটিস করে। সো ট্রিটমেন্টটা কাছাকাছি চলে গেছে। তো মানুষজন যদি রোগটাকে রোগ মনে করে এবং প্রপারলি চিকিৎসাটা করতে পারে তাহলে কিন্তু অনেক ভালো থাকে, অনেক ভালো। কিন্তু আমরা যেটা হয় এটাকে এখনো পর্যন্ত রোগ, অসুস্থতা এইটি ভাবতে পারি না। এটাকে একেবারে মানে একটু প্রসঙ্গক্রমে বলে রাখি যে আগের আপনার 200-300 বছর আগের কথা, মানসিক রোগকে তখন রোগ মনে করা হতো না। তখন মনে হতো যে অপরাধ প্রবণতা, অপরাধ করছে, সুতরাং এটা একটা অপরাধী। মানে যে একজন মানুষের যদি জাজমেন্ট ক্যাপাসিটি না থাকে যে এই খাবারটা আমার, এই খাবারটা আরেকজনের, মানে এটা আমার না খাওয়া যাবে না। তো যখন অসুস্থ হয়ে যায় অনেক সময় তো বা তার জাজমেন্ট ক্যাপাসিটি নাই, সব খাবারই সে মনে করে আমার। এই যে বিষয়টা, এই অংশটুকু ধরে তখন মানুষজনকে অপরাধী দেখা হইতো এবং তাদেরকে এমনকি দ্বীপান্তর পর্যন্ত করা হইতো। ওই যে টেন্ডেন্সি মানুষের মধ্যে, সেটা কিন্তু এখনো পর্যন্ত আছে যে মানসিক রোগ এক ধরনের অপরাধ প্রবণতার সাথে জড়িত, এক ধরনের লজ্জার সাথে জড়িত। আসলে বিষয়টা তা না, এটা একেবারে একটা রোগ। চিকিৎসা করলে অন্য 10টা রোগের যেরকম অবস্থা, এখানেও সে একই অবস্থা। তো এইটা সমাজ, পরিবার বলেন, পরিবারের নিজস্ব যদি সাহস নিয়ে সবার সামনে আসে, কথা বলে এবং চিকিৎসাটা করে, তাহলে কিন্তু কিছু না। সমাজ এবং পরিবার কিন্তু এই রোগের মানে এই যে মানে অস্বস্তির বিষয়টা অনেক কমে দিতে পারে। ভূমিকাটা অবশ্যই পরিবারকে নিতে হবে। যে আমার ভাই যদি অসুস্থ হয়, আমি যদি মানুষের কাছে বলি আমার ভাইটা অসুস্থ, আমি চিকিৎসা করার সমস্যা তো নাই, কিন্তু আমরা লুকায় রাখার চেষ্টা করি, বা আমার কেউ একজন অসুস্থ, লুকায় রাখার চেষ্টা করি। এইটা না করে বরং ওপেন বলে নেওয়া এটা ভালো। আরেকটা জিনিস, বিষয় যেমন সত্যিকার অর্থে স্কুলগুলো কিন্তু একটা ভালো ভূমিকা নিতে পারে। স্কুলগুলো ভূমিকা নিতে পারে দুই ধরনের। একটা হলো যে স্কুলে যারা আছে তাদের যদি কোনো সমস্যা হয় তাদের মধ্যে তাদেরকে কিভাবে ট্রিটমেন্টের আন্ডারে নিয়ে আসা, আওতায় নিয়ে আসা, এটা একটা। আরেকটা হলো যে এই বিষয়ে সচেতনতা তৈরি করা বাচ্চাদের মধ্যে, স্কুলের ছেলে মেয়েদের মধ্যে, একই সাথে গার্জিয়ানদের মধ্যে, একই সাথে এলাকাবাসীর মধ্যে। তো স্কুলের টিচাররা কিন্তু একটা ভালো ভূমিকা নিতে পারে সেক্ষেত্রে। মিডিয়া তো অবশ্যই, তবে এই যে স্কুলের ভূমিকাটা অনেক বেশি কাজে লাগবে, কারণ শিক্ষকদের কথা কিন্তু আমরা এখনো পর্যন্ত গুরুত্ব সহকারে দেখি। এইটা করলে যেটা হবে যে ওই মানুষের মধ্যে যে সংশয়, যে এক ধরনের অনিশ্চয়তা বা মানসিক রোগ হলে যে ক্ষতি বা কি বলবো, যে একটা লজ্জার মতো একটা বিষয় থাকে, সেটাও কমে আসবে। এবং অনেক সময় দেখা যায় যে সমাজ, পরিবার বা স্কুলের কথা আপনি চলে আসলেন, বা এই যে সে যে এখানে চাকরি করছে, তার কাজের জায়গায়, সেখানকার একটা পীড়ন কিন্তু এই রোগের মাত্রাটাও বাড়িয়ে দেয়। অবশ্যই। আমি একটা মানে আপনার প্রসঙ্গক্রমে একটা কথা বলি, এটা যদিও আমি জানি না প্রাসঙ্গিক কিনা, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আপনারাও খেয়াল করবেন, মিডিয়াতেও খেয়াল করবেন, যে দেখেন মানসিক রোগী বলে ভোটাধিকার অনেক সময় অনেক জায়গায় নাই। ভোটের অধিকার অনেক জায়গায়। মানসিক রোগ বলে কথাটা কিন্তু মানসিক রোগ বলে সরানো হয়। কিন্তু আপনি দেখেন, আপনার একজন মানুষের যদি প্যানিক ডিসঅর্ডার হয়, আপনার ডিপ্রেশন হয়, একটা সোশ্যাল ফোবিয়া হয়, যে আমি একটা বক্তৃতা দিতে পারি না, সেখানে প্রবলেম হয়, অথবা স্পেসিফিক ফোবিয়া, এটা একটা রোগ। স্পেসিফিক ফোবিয়া কেমন? যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি তার রোগ, মানে যে কোনো, যেমন ধরুন কুকুর দেখলে সে আর কোনো কাজ করতে পারে না, এটা একটা রোগ হতে পারে, কাজ করতে পারে না, তার ফাংশনাল ইম্পায়ার। তাহলে একটা মানুষ যদি কুকুর দেখলে ফাংশনাল ইম্পায়ারমেন্ট হয়, এটা একটা স্পেসিফিক ফোবিয়া হয়, তাহলে অন্য কাজে তো তার কোনো সমস্যা না, এটাও তো মানসিক রোগ। এখন মানসিক রোগ বলতে যদি সবগুলোকে আমরা মিলিয়ে ফেলি তাহলে তো হবে না। এখন যে লোকটা কুকুর দেখলে অসুস্থ হয়ে পড়ে, সে কাজ করতে পারে না কিছু, তার কি উচ্চতা যেতে গেলে পড়তে সমস্যা হয়, আপনি কি তার ভোটাধিকার নষ্ট করে দিবেন? তাহলে আপনি বলছেন কেন যে মানসিক রোগ হলে ভোটাধিকার নষ্ট? ওটা তো মানসিক রোগ। হ্যাঁ, তো এই যে বিষয়টা, যে মানসিক রোগ শব্দটা সব জায়গায় আসলে অসুস্থতার, সব জায়গায় এই যে অসুস্থতার একটা, যারা মানে আমাদের ভাষায় বলে ইনসাইট লস্ট, মানে তারা মানে ইনসাইট বলতে যে রিয়েলিটি, চারদিকের পরিবেশ সম্বন্ধে তারা অনেকে বুঝতে পারে না। এইটার পার্সেন্টেজ কিন্তু খুব কম। এটা হলো 4 to 6%, মানে ম্যাক্সিমাম 10% মানসিক রোগের মধ্যে 10% এটা, বাকি 90% রোগী কিন্তু অন্য। তাহলে আপনি মানসিক রোগী লেভেলটা যখন করে দেন, সবার ক্ষেত্রে কিন্তু একই রকম প্রয়োগ করার চেষ্টা করেন, তাহলে দেখেন যে ভোটাধিকার থেকে শুরু করে তার সম্পদের অধিকার পর্যন্ত নষ্ট হয়ে যায়। তো প্যানিক ডিসঅর্ডারের মানুষ, একটা ডিপ্রেশনের মানুষ, তো সম্পদের অধিকার নষ্ট করার কোনো কারণ নাই। তা আপনি সেই 90% মানুষ যখন যেখানে বেশি, সেটা দিয়ে কিন্তু লেভেলিং করছেন না আপনি। আমাদেরকে লেভেলিং করা হয় যে পাগলের ডাক্তার, কিভাবে? ওই 4% থেকে 6% লোক দিয়ে আমাদেরকে এটা লেভেল। কিন্তু আসলে 96% মানুষ তাহলে কোথায় যায়, কোথায় ট্রিটমেন্ট করে, কোথায় তারা কি করে? এটা একটা বড় কারণ, যে ওই যে নেগেটিভ একটা ইমপ্রেশন তৈরি করা, যার জন্য মানুষজন, ফ্যামিলির মানুষজন, পরিবারের মানুষজন, সোসাইটির মানুষজন তাকে সমানভাবে বা নিতে চায় না। কিন্তু মানসিক রোগ তো এরকম কিছু না।
ম্যাক্সিমাম রোগী ভালো, ম্যাক্সিমাম রোগী ভালো, ম্যাক্সিমাম মানুষের ট্রিটমেন্ট করলে ভালো থাকে, পরিবারও ভালো থাকে, সমাজও ভালো থাকে। বলেন যে কোনো একটা মুহূর্তের জন্য হয়তো সে অসুস্থ হতে পারে, বাকি সব সময় ভালো। তাহলে এই যে লেভেলিংটা, এই লেভেলিংটা কিন্তু একটা বড় এই যে সমস্যা। 90 ভাগের কথা বলেন, সেই 90 ভাগের যে মানে আত্মশক্তি, তার তো এই যে বলিয়ান হওয়া, সেইটা কিভাবে করা যায়? তারা যে এই যে মানে আত্মশক্তি, যে 90 ভাগ বা 95 ভাগ ভালো, কোন একটা কারণে তার অস্বস্তি লাগতেই পারে বা লাগে, সেই জন্য সে মানসিক ভাবে এক ধরনের অস্বস্তি বা তাকে যদি ওরকম একটা লেভেলিং করা হয় যে মানসিক রোগী, যেটাকে আমরা সেভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে যারা অরিজিনালি বা বেশি অসুস্থ তারাও কিন্তু নিজে চায় না যে আমি অসুস্থ হই, তাদের কপাল খারাপ। কারণ আমরা তো আগেই বলছি যে কারণ আমাদের জানা নাই, জেনেটিক কারণে মানে হয়ে যায়। হ্যাঁ, তাদের কপাল খারাপ, কিন্তু এই তাদেরকেও এরকম লেভেলিং করা উচিত না, বরং প্রপারলি চিকিৎসা করলে তারাও কিন্তু ভালো থাকে। আবার ওইটার উপর বেস করে ওই যে বললাম অপরাধ প্রবণতা, দ্বীপান্তর করা হয়তো, এরকম একটা মানসিকতা নিয়ে যখন সব মানসিক রোগীকে একসাথে এক কাতারে আনা হয়, তাহলে কিন্তু সেই 90% রোগী কিন্তু বা 95% রোগী কিন্তু মানুষজন সেটা ডিপ্রাইভ করা হয়, তাদেরকে বরং এক ধরনের নেগলেক্ট করা হয়। অসুস্থতার তো কোনো মানে ইয়ে নেই। আপনার কোনো কারণে ফ্যামিলি রিলেশনশিপের প্রবলেম হলো, তার ডিপ্রেশন হলো, তাকে মানসিক রোগী বলে লেবেলিং করলে আপনি কি বলবেন যে মানসিক রোগী ভোটার অধিকার, তার কি ভোটার অধিকার নষ্ট হয়ে যাবে? একই সাথে চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই জন্য একটা বড় সমস্যা হয় যে ধরেন ব্যক্তি এখান থেকে কিভাবে বেরিয়ে আসবে, মানে এই যে বেরিয়ে আসার জন্য একজন মানুষ হঠাৎ করে বেরিয়ে আসতে পারবে না, কিন্তু তার নিজেরও সাহস করে বলা উচিত আমি অসুস্থ, তো অসুবিধা কোথায়, আমি যে ট্রিটমেন্ট করে ভালো আছি। যেমন আমি গত সপ্তাহে একটা কথা বলি, একজন লোক আমার কাছে ট্রিটমেন্ট নেয়, উনি একটা ভালো অফিসে চাকরি করে, আমি কিন্তু নাম বললাম না যে কেন, একই কারণে নামটা বলতে পারলাম না। এনেও উনি বড় একটা উনি আমার কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরে মানে অনেকদিন, প্রায় 2-3 মাস যাবত ট্রিটমেন্ট নেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে যে আপনারা কি সার্টিফিকেট দিতে পারেন? আমি বলছি কেন দিতে পারবো না, আপনি কি সার্টিফিকেট দিবেন আমাকে চাকরির জন্য? আমি কেন দিব না, আপনি আমার কাছে চিকিৎসা করছেন, আমার তো চাকরি না, সরি সার্টিফিকেট না দেওয়ার কোনো কারণ, আপনি চিকিৎসা না করলে না একটা কথা ছিল যে আমি দিব কি দিব না বা দিব না, তো আপনি যেহেতু চিকিৎসা না, আপনার সার্টিফিকেটটা কি আমি অফিসে দিতে পারবো? আমি কেন দিতে পারবেন না? হ্যাঁ, আমার তো চাকরি নাও থাকতে পারে। আমি বলছি দেখেন, এইটাই আপনাদেরকে জোর গলায় বলতে হবে, কারণ আপনি তো অসুস্থ একটা নির্দিষ্ট সময়ের জন্য, আপনার তো টাইফয়েডও হইতে পারতো, আপনার তো জন্ডিসও হইতে পারতো, আপনার হাত পা ভাঙতে পারতো, অ্যাক্সিডেন্ট করলেও তো আপনার 1.5-2 মাস হসপিটালে না গিয়ে, সরি চাকরিতে না গিয়ে হসপিটালে থাকতে হতে পারে, বাসায় থাকতে হতে পারে। তো এখানেও একটা রোগ, এটা আপনি এখন প্রপারলি আপনি নিজে আমার সাথে সমস্ত কথা আলোচনা করতে পারতেছেন, সব কথা বলতে পারতেছেন, তা আপনি কেন এই সার্টিফিকেট কেন দিতে পারবেন না? এখন ওই যে মানুষের মাথার মধ্যে ভয় যে চাকরি কি ঠিক থাকবে কিনা, বা মানে আমার কে ওইভাবে মূল্যায়ন করা হবে কিনা, এই যে বিষয়গুলা, এগুলা হ্যাঁ অবশ্যই পরিবারের ভূমিকা সবচেয়ে আগে, তারপরে ইনস্টিটিউট বা আমাদের ভূমিকাও কম না, কিন্তু আমাদের কিন্তু এখানে যথেষ্ট কাজ করার স্কোপ আছে, আপনাদের কাজ করার স্কোপ আছে। আমাদের স্কোপ, আমরা যদি মানুষকে মানে বিষয়গুলো না জানাইতে পারি, সঠিক ইনফরমেশন মানুষের কাছে না পৌঁছাই, কিন্তু আমরাই করতে পারি, তাহলে মানুষজন কিন্তু সেই সাহসটা পাবে না। আবার আমাদেরকে সাহসগুলো দিতে হবে যে তোমার এই চাকরির বা এই ধরনের সমস্যা ফেস বা কেন করতে পারবে না বা কেন কাজটা করতে পারবে, সেটা সায়েন্টিফিক ইনফরমেশন গুলো আমাদেরকে দিতে হবে। তো এই বিষয়গুলা সব ক্ষেত্রেই কাজ করা উচিত, বা মানে আমি বলছি সব ক্ষেত্র থেকেই কাজ করা উচিত। তবে পরিবার বা নিজে যে অসুস্থ, সে আরো শক্ত করে বলতে পারে অসুস্থ হওয়ার পরে বা সুস্থ হওয়ার পরে যে কেন না, আমার অসুস্থতা আমি ট্রিটমেন্ট করে আমি ভালো আছি, এগুলো বলতে তো কোনো সমস্যা নাই। তো যখন একজন মানুষ সামনে এসে কথাগুলো বলবে, তখন কিন্তু অন্য আরো 2-জন 3-জন 4-জন 5-জন সাহস পাবে, বলতে সুবিধা পাবে। আমরা একটা পত্রিকা চালাই মানসিক স্বাস্থ্য বিষয়ক, মনের খবর নামে। আমরা চেষ্টা করি যে বিভিন্ন যারা অসুস্থ ছিলেন, যারা ট্রিটমেন্ট নিয়েছেন, তাদেরও ইন্টারভিউ করার চেষ্টা করি। এর মধ্যে অভিজ্ঞতা এবং সে কিভাবে বেরিয়ে আসছে এবং এখন কিভাবে ফেস করতেছে। কেউ নামে প্রকাশ করে, আবার কেউ বলে যে না আমার নামটা দিয়েন না, আমরা যে নাম দিতে চাই না আমরা তার কথা বলি না, কিন্তু কেউ সাহস করে বলে যে আমি আমার নামে লিখবো, অসুবিধা কোথায়, তারা কিন্তু লিখছে। এবং এই যে কেউ কিন্তু বিপ্লব ভাই অনেকে আছে যে মানে মাদকের কারণেও কিন্তু অনেকে এই ধরনের সমস্যার মধ্যে পড়ে, মাদকাসক্তের মধ্যে আমি একটা কাহিনীর কথা বলতে পারি যে একটা ছেলে, আমি নাম বলবো না যেহেতু ও নিজে বলছে, তো এখন ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করে, সে স্কুল থেকে বের হয়ে কিভাবে ইন্ডিয়ার চলে যায়, কলকাতা চলে যায়, দিল্লিতে চলে যায়, এবং ওইখানে গিয়ে একেবারে নাম টাম সবকিছু বাদ দিয়ে মানে কলকাতা গিয়ে একেবারে এডিক্টেড হয়ে রাস্তাঘাটে পড়ে থাকতো। তার বাবা মা গেলে তার বাবা মার সাথেও দেখা করে নাই, আরো অনেক কিছু ঘটনা সে তার নিজের নামে সমস্ত কিছু, এবং এখন কিভাবে ভালো আছে। তাতে হয় কি,
এই যে লেখাটা পরে কিন্তু আমরা পড়ার পরে কিন্তু আমরা অনেক মানে অনেক পাঠকের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন মানে ওই ছেলের জন্য অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, আমরা নিজেরও যে মানুষকে সাহস দেওয়াটা, এবং ওই যে আরেকজন দেখে হয়তো সেভাবে ফিরে আসার চেষ্টা করবে, চেষ্টা করে। হ্যাঁ, মানে ওই এনকারেজ ফিল করে যে আসলে এগুলো থেকে কিভাবে আসতে হবে এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে কিভাবে হয়, কিভাবে ফেরত আসতে হয় সেটা দেখতে পারে। তো এই জন্য একজন ব্যক্তি মানুষ যেমন করতে পারে, অসুস্থ মানুষটা ভালো হওয়ার পরেও সেটা বলতে পারে আমি অসুস্থ ছিলাম, তাতে কি আসে যায়? পরিবার তো মানে করতেই পারে, মিডিয়ার একটা বড় ভূমিকা থাকে, স্কুল কলেজগুলো করতে পারে, এমনকি প্রত্যেকটা সমাজে যে মানে আমি বলছি একটু ধরেন যে চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, যে প্রতিনিধি যারা, তারাও কিন্তু কাজ এবং করতে আরেকটা পারে। জায়গায় যেতে চাই যে আমাদের সমাজে প্রবীণরা একটা বড় জনগোষ্ঠী, তারা কিন্তু একাকিত্ব বা পারিবারিক অনেক সংকটের কারণে কিন্তু তারাও কিন্তু এই মানসিক অসুস্থতার মধ্যে আছেন, শারীরিক অসুস্থতার পাশাপাশি। পাশাপাশি হ্যাঁ, এটা একটা বিষয় যে এখনো কিন্তু আমি বলবো যে বেটার, গ্রামে গঞ্জে এখনো গ্রামে অনেক ভালো। হ্যাঁ। ভালো এই জন্য যে এখনো কষ্ট আছে, ইকোনমিক্যাল চাপ আছে, পারিবারিক অর্থনৈতিক চাপ আছে, কিন্তু যৌথ পরিবার আছে। পরিবারটা কিন্তু এখনো পর্যন্ত আছে। যদিও আমরা অনেক সময় অনেক অনেক রকমের কাহিনী দেখি মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় দেখি যে অনেক বড় বড় কিছু ঘটনা বিচ্ছিন্ন ভাবে হয়, কিন্তু এখনো কিন্তু গ্রামের মানুষজন কষ্ট করে হলেও বাবা মাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে দেখে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, এটা কিন্তু অ্যাপ্রিশিয়েট করার মতো। আমাদের গভর্নমেন্টও বোধহয় যে একটা এরকম একটা নিয়ম করছে যে বাবা মাকে না দেখতে হলে তার কিন্তু একটা শাস্তির ব্যবস্থা, এটা অবশ্যই আমি খুব অ্যাপ্রিশিয়েট করি এই বিষয়টাকে। তো বিষয়টা হলো যে হ্যাঁ, অনেক সময় ওনাদের এই অসুস্থতা, এই যেটা ট্রিটমেন্ট করার মতো, মানে যেখান থেকে তার উত্তরণের সুযোগ আছে, এইটাকে অনেক সময় ইগনোর করা হয়, না বুঝার কারণে ভাবা হয় এভাবে যে উনি তো বুড়ো হয়ে গেছেন বা ওনার তো এখন এই ধরনের সমস্যা হবে। এটা কিন্তু একটা বড় সমস্যা, যে এটা নর্মাল এজিং বলে। নর্মাল এজিং এ কিছু জিনিস ডেটোরেট করবে, এটা কিন্তু যখন ডেটোরেট করার সাথে আমরা অসুস্থতাটাকে মিলিয়ে ফেলি, এটা একটা প্রবলেম হইতে পারে, এটা একটা প্রবলেম হয়। আদারওয়াইজ যৌথ ফ্যামিলির কারণে, পারিবারিক ইয়ের কারণে ট্রিটমেন্ট যেটা আমরা বুঝি না, রোগ যেটা আমরা বুঝি না, সেটা কিন্তু সচেতনতা তৈরি হলে আস্তে আস্তে হবে। তবে আমি মনে করি যে শহর থেকে গ্রামে ফিলিংটা অনেক ভালো, শেয়ারিংটা অনেক ভালো। হ্যাঁ, এখানে হয়তো সে একা কোনো ফ্ল্যাটে বা কোনো একটা রুমেও একা থাকে, তার কেউ খোঁজ খবর নেয়, কিন্তু গ্রামে সেটা হয়তো হয় না, কারণ পরিবার খোঁজ না নিলেও প্রতিবেশী খোঁজ নেয়। হ্যাঁ, পাশের বাড়ি বা একটা মানে এই সোসাইটি বা কোন একটা জায়গায় গল্প করতে গেলেও কিন্তু অনেক জায়গায় পাওয়া যায়। আরেকটা বিষয় মানে এখানে ধর্ম কিন্তু একটা বিষয়, মানে রিলিজিয়ান যে সোসাইটিটা, এটাও কিন্তু একটা বড় বিষয়। কারণ যেমন আমাদের ইনস্টিটিউট, মেন্টাল হেলথ ইনস্টিটিউট যে গভর্নমেন্টের, ওইখান থেকেও কিন্তু ইমামদেরকে সচেতন করা হয়, এক ধরনের ট্রেনিং দেওয়া হয়, ওনারা যাতে এই রোগ সম্বন্ধে বা মসজিদে, কারণ ওনাদের কথা কিন্তু মানুষজন শুনেন, তো ওনাদেরকেও ট্রেনিং করা হয়। আমি সংখ্যাটা বলতে পারবো না, কিন্তু ভালো পরিমাণের একটা ইমামদেরকে ট্রেনিং করা মানে এর মধ্যে হয়েছে, যারা কিন্তু এই রোগ সম্বন্ধে মানুষজনকে বলে যে এটা অসুস্থতা, এটা তোমাদের চিকিৎসা করলে ভালো হয়। সুতরাং এইটাও একটা বিষয় যে ওনারা, এই যে বললাম যে মুরব্বীরা যেমন মসজিদে যায় কথা বলে, সেখান থেকেও শুনতে পারে, একজন একজনের সাথে শেয়ারিংটাও করতে পারে, আবার ইমামরা সবার মধ্যে বলে দিলে সেটা কিন্তু পরিবারের কথা হচ্ছে যে এটা লুকানোর কিছু নাই, এটা নিয়ে আলোচনা করতে হবে। অবশ্যই আলোচনা করতে হবে এবং সঠিক কথাটা সঠিকভাবে বলে, সমাধানের জায়গাটা হচ্ছে আলোচনা করলে সংকট সমাধান করে, এবং এটা অন্যান্য রোগের মতো একটি রোগ। আপনাদেরকেও কিন্তু দায়িত্ব নিতে হবে, মিডিয়াকেও দায়িত্ব নিতে হবে, এবং এটা অন্যান্য রোগের মতো একটি রোগ, এইভাবে ভাবতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এই আলোচনায়, মানসিক রোগ বা অসুস্থতা নিয়ে আমাদের এই আলোচনার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।